পোস্ট এডিটের নতুন একটা এপিসোড নিয়ে আবার আপনাদের সামনে। আজকে দেখতে পাচ্ছেন আমার পেছনে কালো একটা পর্দা। এই কালো পর্দাটা কেন, তার কারণ একটু পরেই আপনাদের দেখাবো। আজকে আমরা এসে পৌঁছে গেছি খাঁচা বাড়িতে, দক্ষিণ কলকাতার একটি বিখ্যাত বাড়ি। এই বাড়ি যারা যারা শুটিং এর খবর টবর রাখেন তারা জানেন, না হলে এই হরিশ মুখার্জি রোড দিয়ে আপনারা হেঁটে যেতে যেতে কাউকে যদি কখনো জিজ্ঞাসা করেন তারা দেখিয়ে দেবে। সেই খাঁচা বাড়িতে একটি শুটিং চলছে, বাংলা ছবির শুটিং। সেই শুটিং এর ভেতরে আপনাদের নিয়ে যাব। ছবির নাম রেখা, ছবির পরিচালকের নাম অনুপ দাস, এবং ছবিতে কারা কারা আছেন আমরা জানি যে আপনারা নিশ্চিতভাবেই এতদিনে সেটা দেখে ফেলেছেন বা এমনি খবরেও পড়ে ফেলেছেন। হ্যাঁ, ঠিক ধরেছেন, এই ছবিতে অভিনয় করছেন মমতা শঙ্কর, ঋতুপর্ণা সেনগুপ্ত, সায়ন মুন্সি এবং রিয়া সেন, আরো অনেকেই। আজকে এখানে কারা কারা আছে সেটা দেখতে গেলে আমাকে তো ভেতরে যেতেই হবে। তবে এখনো পর্যন্ত যেটুকু খবর আমার কাছে আছে তাতে ঋতুদি এবং মমদি দুজনে কিন্তু জমিয়ে শুটিং করছেন, তাই তাদের দুজনকে পাবো এটা তো নিশ্চিত। আর কি কি হচ্ছে, কেমন ভাবে শুটিং হচ্ছে, কত মজা করে শুট করছেন নাকি না তাদের মধ্যে মাঝে মাঝে খুনসুটি লাগছে, সেটা দেখতে গেলে তো ভেতরে যেতে হবে। চলুন ভেতরে গিয়ে দেখে নিই কিভাবে কাজ চলছে। আপনারা দেখতেই পাচ্ছেন যে যেভাবে আমরা একটু আগেই বলছিলাম যে আমরা শুটিং চলাকালীন সবার সঙ্গেই কথা বলবো, আমরা পেয়ে গেছি সায়নকে। সায়ন রীতিমতো গলদঘর্ম হয়েই শুটিং করতে করতে আমরা ওকে ধরে নিয়েছি। আচ্ছা সায়ন, এই যে একটা ন্যাশনাল অ্যাপ্রোচ তোমার রয়েছে, এই যে ন্যাশনাল লোকাল এই ব্যাপারটাকে তুমি কিভাবে মিলিয়ে কাজ করো? দেখুন, সব থেকে বড় কথা, আমি কলকাতার ছেলে। কলকাতায় সিনেমা করাটা, যতই আমি ন্যাশনালি করে থাকি না কেন, কলকাতাতে করাটাও আমার অতটাই আমি নিজেকে মানে আমার রাইট মনে করি আর আমার ডিউটি মনে করি। তো এই জন্যই আমি শুরুতে বং কানেকশনও করেছিলাম। আমার কোনো মানে সেদিক দিয়ে ইয়ে নেই যে আমি কলকাতায় সিনেমা করছি বা বম্বেতে সিনেমা করছি। আমি একজন আর্টিস্ট, আমার ক্রিয়েটিভ প্রসেস আর ক্রিয়েটিভ এক্সপ্রেশন নিয়ে আমার মেইন ইন্টারেস্ট। একদমই। ডিয়ার মাতে কাজ করার পরে আমার খুব ভালো লাগলো অনেক বছর পরে সেটে ফিরে এসে সবার সাথে কাজ করতে। ঋতুর সাথে বহু বছর ধরে কাজ করার কথাবার্তা চলছিল, আমাদের দুজনেরই ইচ্ছে ছিল একসাথে কাজ করার। শেষে আজকে গিয়ে হলো। মমদির সাথে তো অনেকদিন দের পরিচয়, তাছাড়া বং কানেকশনে আমাদের কাজ একসাথে হয়। ওনাকে আমি বহু বছর ধরে চিনি, তো একটা ফ্যামিলিয়ারিটি আছে সবার সাথে এখানে। অনুপ খুবই ভালো মানুষ অ্যান্ড ট্যালেন্টেড ডিরেক্টর। আমি ওনার গল্পটা শুনে আমি খুব পছন্দ হয়েছিল আমার। তারপর কাজটাও বেশ ফ্যামিলিয়ার, আর দেখলাম অনেক বন্ধু বান্ধবরাও আছে। রিয়া আছে আমার সাথে নয়, কিন্তু এই সিনেমাটাতে রিয়ার সাথে আমার প্রথম সিনেমা লাইফে করা, ঝঙ্কার বিটস। নারীকেন্দ্রিক ছবিকে তুমি কিভাবে দেখো? আমার ধারণা বা আমার ওপিনিয়ন যদি আমি বলতে পারি অ্যাবাউট সিনেমা, the story is the king, not hero, heroine, কে কি ওই চরিত্র করছে না করছে। সব থেকে বড় হিরো হওয়া উচিত গল্পটা, সিনেমাটা। অ্যাজ অ্যান অ্যাক্টর আপনাকে বা কাউকে যদি কাস্ট করা হয় মেইন লিডে বা সাপোর্টিং, যাতে সাপোর্টিংয়েও খুব অসাধারণ ইম্প্যাক্ট হতে পারে, এইসব না খুব নিটিগ্রিটি ব্যাপার। আমার সেসবে কোনো মানে এক্সট্রা কোনো ইয়ে নেই যে আমাকে সিনেমা করবো তো আমাকে হিরোই হতে হবে, কারণ হিরো ছাড়া আমি সিনেমা করবো না, আমি হিরো টাইপ ছেলে। এগুলো মিনিংলেস ফর মি। যেহেতু শুটিং শুরু হয়ে গেছে, আমরা এক্ষুনি দেখলাম যে তুমি আর ঋতুদি তোমরা বেশ সিঁড়িতে বসে একটা খুনসুটির মেজাজে ছিলে, তার মানে তোমাদের তো সেটের পরিবেশ জমেই গেছে। আমার মনে হয় আমাদের কোলাবোরেটিভ স্পিরিটটা খুব ভালো। আমরা সবাই মানে নিজেদের উপর অনেক রেসপেক্ট আছে। আমরা নিজেরা যা কন্ট্রিবিউট করছি সিনেমার ওপর সেটা শোনার সবার মানে একটা উৎসাহ আছে, অ্যান্ড আমরা সেই পয়েন্ট অফ ভিউটাকে নিয়ে কোলাবোরেট করছি। আমার মনে হয় যতদূর অ্যাজ লং অ্যাজ এই রিলেশনশিপটা ভালো থাকে, যেখানে কমিউনিকেশন আর কোলাবোরেশন হয়, তখন আমার মনে হয় সিনও খুব ভালো হয়। মানে অফকোর্স আমাদের এখানে খুব রিল্যাক্সড এনভায়রনমেন্ট, আমরা খুব আমার মনে হয় সবাই প্রিটি ইজি টু ওয়ার্ক উইথ। প্লাস ঋতু আমাদের এত ভালো দেখাশোনা করেছে, খুব ভালো লাগছে। আরও সেটে কি কি চলছে চলুন আপনাদের দেখাই।
প্রচন্ড কেয়ার। ভাই মানে কি আমাকে ও প্যাম্পার করে, আমি যদি এই ছবি পরে খুব মোটা হয়ে যাই তো আমাকে কেউ দোষ দিতে পারবে না। তুমি মোটা হবে না। হ্যাঁ বলে দিচ্ছি। বলতে পারবে যে এই মানুষটা এভারগ্রিন না জাস্ট এভারগ্রিন। আমাদের সবগুলো ফিল্ম মেমোরেবল, এটাও মেমোরেবল। আপনাদের যেরকম বলছিলাম যে একটু পরেই আমরা যখন সেট আপনাদের ঘুরে দেখাচ্ছিলাম, আমরা বলেছিলাম যে আরেকজন বিশেষ মানুষের সঙ্গে দেখা করিয়েই দেব। আর বুঝতেই পারছেন যে বিশেষ মানুষ তিনি যে সেটে থাকেন সব থেকে বিশেষ তিনিই হয়ে ওঠেন। তো এইখানে আমরা রেখা শুটিংয়ে আবার, তো এই যে রেখা আর আমরা দেখলাম যে একটু আগেই তুমি আর মমদি সেটে বেশ খুব সুন্দর একটা আদর ভালোবাসার সম্পর্ক তোমাদের মধ্যে গড়ে উঠেছে সেই উৎসবের পরে। এই যে এটা কি একটা তোমার বেশ ফিরে পাওয়া সময়টাকে? আমার আর মমদির মধ্যে সবসময় একটা আদর ভালোবাসার সম্পর্ক চিরকালই। তো আজকে বলে না, ভীষণ স্নেহ করেন উনি আমাকে, আমার সব কাজকে খুব খুঁটিয়ে দেখেন। অনেক সময় বলে এটা আমার ভালো লেগেছে, এটা এরকম হলে ভালো হতো। আর আমাদের অনেক অনেক মাঝরাত্রিরে অনেক ইন্টারাকশনস হয় ফোনে। উনি যেহেতু খুব দেরি করে ঘুমান, অনেক সময় আমি মেসেজ করি, মমদি মেসেজ করে, আমি কথা বলি, উনি কথা বলে। তো এটা খুব অদ্ভুত ভালোবাসার সম্পর্ক আর কি। মানে মা চলে যাওয়ার পর কত দূরে ছিল, সেই দৌড়ে দৌড়ে এসে আমাকে এসে কত আদর করলো। মানে এগুলো মনের টান না থাকলে তো হয় না। তো মনের টানটা খুব গভীর ওনার সাথে। আর এই ছবিতে মানে ওনার সাথে কাজ করাটা আমার কাছে বড় প্রাপ্তির জায়গা, কারণ আমি ওনাকে যতই দেখি ততটাই শিখি। মানে এত নিখুঁত কারুকার্য অভিনয়ের যে সেটা বলে বোঝানো যায় না। আর আমি তো ওনার মানে ভীষণ ভক্ত, ওনার ছবি, ওনার কাজের। মানে অনেক জায়গাতেই মানে মনে হয় যে আজও এখনো এতটা প্রিসিশন কাজের, এতটা এতটা প্যাশন। আর এই যে আমি একটু আগে সায়নের সঙ্গে কথা বলছিলাম, সায়নও বলেছে যে ঋতুদি মানে খুব ভালো করে আমাদের দেখাশোনা করা বা যেটা যেটা এটা সেটা করছে। অ্যাকচুয়ালি অনুপ যেহেতু বম্বেতে থাকে, তো ওর মানে কলকাতাও একটা ছবি করেছিল এর আগে, খোলা হাওয়া। আর তার আগে আমি অনুপের একটা ছবি করেছিলাম, লাইফ এক্সপ্রেস, এবং আমি আর দিব্যা দত্তা, এবং এটাও খোলা হাওয়াটাও খুব ইন্টারেস্টিং একটা ছবি করেছিলাম। তো এই ছবিটাও মানে অনুপ আমার সঙ্গে অনেক দিন ধরে ডিসকাস করছে। তো বলেছিল যে ঋতুদি তোমার এখান থেকে আমি পুরো মানে এক্সিকিউশনটা পুরো তুমি মানে তোমার কোম্পানি যাতে করে, এবং আমরা ছবিটা প্রেজেন্টও করছি। আমাদের সাথে দুজন আছেন যারা ছবিটাতে আছেন, সাপোর্ট করছেন। কিন্তু মানে তো সেই জন্য আমি অনেকটা অনুপকে মানে পুরো জিনিসটাকে ডিজাইন করতে সাহায্য করেছি। আর সেটের মধ্যে বেশিক্ষণ ডিস্টার্ব করবো না, কারণ ঋতুদি ডাক পড়েছে। আমি একটা ছোট্ট কথা জিজ্ঞেস করবো যে এইখানে আমরা একটা টার্ম খুব ইউজ করছি, এই ছবিটাতেও আমরা দেখেছি যে তুমি এখানে সম্ভবত মমদির চরিত্রটির কেয়ার গিভার। এই যে কেয়ার গিভার, আজকে সম্প্রতি তুমি মা চলে গেছেন, যে এই যে বয়স্ক মানুষ যারা, তাদের জন্য কেয়ার গিভার ব্যাপারটা সত্যি কতটা ইম্পর্টেন্ট হয়ে যায়। অ্যাকচুয়ালি কেয়ার গিভারের থেকে বড় কথা, কেয়ার গিভার আর একটা অন্য ভূমিকা, যারা এজেন্সি থেকে আসে, যাদের একটা থাকে, এটা ঠিক সেরকম না। বুলি যেই চরিত্রটা আমি করছি সেটা হচ্ছে পিওরলি ওনার বাড়িতে কাজ করে এবং ওনাকে দেখাশোনা করে। আচ্ছা, ফলে কাজ করে এবং দেখাশোনা করে, তার মধ্যে যে কাজের মানুষের শুধু বাসন মাজা, ঘর মোছার পরেও যেটা সম্পর্ক থাকে একটা মানুষের সাথে, মানুষের মানবিক সম্পর্ক, কাজের শুধু কাজের মেয়ের মতো সম্পর্ক না। কাজের মেয়েদেরও অনেকে ভালোবাসতে পারে, এই তুই আরো আজকে 200 টাকা নিয়ে যা, কিছু কর, সেটা না। মানবিকতার সম্পর্ক, তার জীবনের সম্বন্ধে কি সে জানতে চায়, তার জীবনে কি হচ্ছে, যেটা আমরা তোমার গুড বাই মাউন্টেনেও দেখেছি যে একটা চরিত্র ওরকম ভাবে সাজানো ছিল। হ্যাঁ, তো সেইটা বলছি, জীবনের কথাগুলো একটা বলার মানুষ বা একটা এরকম স্থানীয় কাউকে মানে শেয়ার করার মতো, বা তার কোনো সমস্যা শেয়ার করা, বা তার কোনো ভালোবাসার কথা শেয়ার করা, বা তার কোনো যে কোনো কথা শেয়ার করার জন্য একটা মানুষ চাই। তো সেইটাই বোধহয় বুলি আর এই ভদ্রমহিলার সম্পর্কটা দেখা। आगे डायलॉग का
একটু আগে যেরকম আপনাদেরকে বলছিলাম যে আমরা শুটিং এর মধ্যে এসে দেখে নেব কারা কারা আছেন, আপনারা দেখলেন কারা কারা আছেন। আর যার চরিত্রের নামে এই ছবি, রেখা, এবারে আমরা একদম সেই রেখার কাছে এসে উপস্থিত হয়েছি। আর রেখাকে সেটা আর কি বলবো, সেটা তো বলে দেওয়ার দরকার নেই। আপনাদের সবার প্রিয় মমদি। মমদি, এই যে আবার একটি নাম ভূমিকার যে ছবি, এই নাম ভূমিকার ব্যাপারটা এখন প্রায় উঠে গেছে, ছবির নামগুলো এমন হয়ে যায়, তাই নাম ভূমিকার অভিনেতা অভিনেত্রী আর পাওয়া যায় না। এটা আমি বলবো যে এটা একদম কি বলবো, ওপর থেকে আমি আমি ওই আমার আর কিছু নেই, আমি ওপরের এতে এত বিশ্বাস করি না যে একজন আছেন আমার, তো তিনি তোমাকে এত ভালোবাসেন যে তিনি বেছে বেছে ভালো ভালো, সত্যি মানে এই বয়সে এসে আমি এক্সপেক্টই করতে পারি না, মানে আমি ভাবতেই পারিনি যে এইরকম একটা রোল। আমি সত্যি বলছি, এই রোলটা, এই সিনেমাটা যদি হয়ে যেত, আমি যদি না করতাম এই ছবিটাতে, যদি অন্য কেউ করতেন, আমার দেখে সিনেমাটা করার পরে দেখে মনে হতো আহা এই রোলটা আমার কাছে এলো না, এরকম মনে হতো। মানে এতই একটা ভালো রোল, এত, আর কি করে অনুপ যে আমার কথা ভাবলেন। আর ঋতু, মানে ঋতুর সঙ্গে আমার অনেকগুলো ছবি হয়ে গেছে, আবার একটা ছবি, আর এখানে এত, মানে কি বলবো, এত সুন্দর, মানে ঋতুর এবং সায়ন, মানে এত সুন্দর পুরো ব্যাপারটা, আর এত ভালো স্ক্রিপ্ট। মানে ওই আমি না পরপর 3টে ছবি করলাম, মানে অদ্ভুত ব্যাপার। বিজয়ের পরে করলাম, তারপরে করলাম দেরি হয়ে গেছে, যেটা হ্যাঁ মানে কাজটা শেষ হয়েছে, এবার রিলিজ হবে নভেম্বরে, তারপরে এইটা, মানে এটা মনে হচ্ছে, জানি না, আমার বোধহয় দিন ফুরিয়ে এসছে কি জানি না, যে ভগবান একদম এরকম করে। তোমার একটা তো আলাদা রকমের জায়গা বাঙালি মননে সবসময় ছিল। এই যে তুমি একটা জিনিস বলো যে এই ধরনের যে ছবি আজকে খুব পার্টিনেন্ট তো বটে, যেরকম একটা একজন মানুষ তার বাড়ি রাখা নিয়ে যে সংশয় দেখা দিচ্ছে, সেই রকম যে একটা জায়গা, এইটা কি মনে হয় যে তোমার যারা, মানে যে মাসটাকে আমরা অনেকদিন ধরে কানেক্ট করতে ভুলে গেছি বাংলা ছবি দিয়ে, সেই মাসকে কি এইটা কানেক্ট করতে পারবে? একদম, এটা মানে ভীষণ আমার মনে হচ্ছে, যেরকম প্রজাপতিও যেরকম একটা ছবি হয়েছে, তারপরে বিজয়ের পরে একটা, মানে কি সব কিন্তু মানে একটা ফ্যামিলি ইমোশনসের জায়গাগুলো, ফ্যামিলি ইমোশনস, সেখানে মানে ইয়াং জেনারেশনকেও দেখানো হচ্ছে, কিন্তু একটা যাদের বয়স হয়ে গেছে, তাদের এখন যে ক্রাইসিসগুলো আসে তাদের জীবনে, সেইগুলোকে নিয়ে তো আমার মনে হয় ভীষণ মানে এখনকার উপযোগী এই। আর এই এতদিন পরে, এত দিনের অভিনয় যাত্রার পরে আমি এক্ষুনি সেটে দেখছিলাম যে তুমি এখনো কত খুঁতখুঁতে, তুমি ওই আগে 5বার রিহার্সাল করে নেওয়া নিজেদের মধ্যে, এই যে একটা এনার্জি, মানে আমি কারুর নাম না নিয়ে বলছি, আমরা তো অন্য সেটে দেখি অনেক অভিনেতা অভিনেত্রী, মানে তোমার সমসাময়িক যারা তারা নন, তার পরের অনেকে রয়েছেন যারা আমি কেন আবার এ করবো, তো সেটা তুমি এখনো এই এনার্জিটা কি করে বজায় রেখেছো? আমার যদি সেই মৃগয়া থেকে এখন অবধি, প্রথমত আমার প্রত্যেকটা ছবির প্রত্যেক দিনের ফার্স্ট শট আমার মনে হয় আমি মৃগয়ার প্রথম দিনের শুটিং নিয়ে আমি গেছি, প্রথম দিনের শ্যুটটা করছি। আমার এখনো আমি এতটাই নার্ভাস, আমি সবসময় মনে হয় আমার হলো না, আমার ভালো হলো না, আমার প্রত্যেকটা শট শেষ হবে, মানে এটা যদি তোমার মনে হয় যে আমি বাজে কথা বলছি, তুমি এখানে গিয়ে দেখে নিতে পারো, মনিটরে, মানে এতে দেখে নিতে পারো, এখন তো ডিজিটালি হয়, সুতরাং দেখতে পারো। প্রত্যেকটা শটের পরই আমার মুখটা হচ্ছে এরকম, মানে ওইটা দিয়ে যদি হয় না একটা ফুল লেন্থ ছবি শুধু এরকম মুভ করা, মানে প্রত্যেকটাতে আমার কোনো শট পছন্দ হয় না, প্রত্যেকটাতে এরকম মুখ। তো আমার মনে হয় কি
আমার যদি মনে হয় কি বলো আমরা আরেকটা ঠিক, হ্যাঁ খুব ভালো, হ্যাঁ আমি যদি আরেকটু ভালো করতে পারি, আমার মনে হয় কখনোই আমি ওই জায়গাটায় পৌঁছতে পারছি না। কিন্তু মামুদি এখানে একটা প্রবলেম হয় না, মানে যেহেতু বেশিরভাগ ক্ষেত্রে তুমি বাংলাতে আবার এটা শুনে আমার এই কথাটা শুনে অনেকে হয়তো ট্রোল করবেন যে উনি আবার নাটক করছে। ট্রোলারদের কথা তো তুমি বাদই দাও, তাদেরকে উনি আবার নাটক মানে করছে তাদেরকে দর্তব্যে আনার মতো স্ট্যাটাসে তো আর তুমি দাঁড়িয়ে নেই না। সেখানে তুমি না, আমার না ভীষণ মানে কষ্ট লাগে, ওরা কত এখন কষ্ট তোমার করে হাসি ট্রোল পাওয়া করে। উচিত। হ্যাঁ হ্যাঁ, তো কষ্ট করে ট্রোল করে বেচারিরা, তাদের কথা যদি একটু বলি তো ভালো লাগবে ওদের। আর এখানে আমাকে বলো যে ঋতুদিকে এখানে তো তুমি একটা অন্যভাবে পাচ্ছ। আমার অদ্ভুত ব্যাপার, আমি যতগুলো, একমাত্র পথ বলে একটা ছবি হয়েছে যেখানে পথ আর শাহজাহান রিজেন্সি, যেখানে ঋতুর সঙ্গে আমার সিন নেই, একটা মানে কোনো মানে এক সিনে আমরা দুজন আছি সেরকম নেই এই দুটো ছবিতে। বাদ বাকি দহন থেকে আরম্ভ করে দহন, উৎসব, সব, তারপরে এই ছবিটা, প্রত্যেকটাতে ও হচ্ছে আমার কি বলবো, হয় আমার ছোট বোন আর নালে আমার মেয়ের মতো, মানে এটাতে আমার একদম মেয়ের মতো। তো এই একটা ভীষণ ভালোবাসার সম্পর্ক, এটা তো ভীষণ এনজয় করি, ভীষণ। আর এইখানে যেহেতু ঋতুদির চরিত্রটা তোমার কেয়ার গিভারের একটা জায়গা এখানে আছে, এই কেয়ার গিভার বলতেই আর তোমাকে দেখেই আবার মনে পড়লো যে মাঝখানে একটা টাইমে তুমি খুব মানে হয়ে গেছিলে যে তোমার তখন তোমার যে কেয়ার গিভার বাড়িতে ছিলেন তিনি বোধহয় চলে গেছিলেন বা কিছু, সেই একটা হয়েছিল না যে তোমার তখন খুব অসুবিধা হয়েছিল। যে তুমি তখনকার কথা বলছো, আমার এখনো তাই অবস্থা। মানে তার মানে এখানে অনেক যে ইমোশনস তোমার এমনি ভীষণ ভীষণ। আমি জানি না, আমার সব ছবি না কোথাও কোথাও আমার জীবনের সঙ্গে ভীষণ রিলেট করতে পারি। তো একটা মানে সেই জন্য জানি না, এটাও কোনো রকম ছক করা বোধহয় যে আমার কাছে এরম রোলই এসে যাবে। না, শাহজাহান রিজেন্সি আর শিবপুর বাঁধে না, হ্যাঁ ওখানে আবার ওখানে একদম অন্য রোল। এবং তোমার এই বোধহয় ওই ছবিটা ছিল অন্তর্লীন, সেখানেও তোমার কিন্তু সেখানেও কিন্তু প্রচন্ড একটা ভালোবাসার জন্য, নাতনির প্রতি ভালোবাসা, এবং একদম অন্যরকম একদম অন্যরকম জায়গা। মানে আমি যা সত্যি বলছি, আগে আমাকে নিয়ে কেউ এত এক্সপেরিমেন্ট করেনি যতটা এখন। মানে আমার শেষের দিকে আমি এরম রোল পাচ্ছি। শিবপুর একটা, হ্যাঁ, যেরকম আমি দখল করেছি, ওকাউরি কথা করেছি, মৃগয়া করেছি, সেগুলো আমি মানে একদম অন্যরকম, হ্যাঁ অন্যরকম গ্রাম্য একেবারে। আবার অন্যরকম রোলও করেছি, যেটা ইতে গৃহযুদ্ধ, তারপরে আগন্তুক, তারপরে সব মানিক কাকার 3টে ছবিতে, আর মৃণালদারও খারিজ, একদিন প্রতিদিন, সব অন্য। এর মধ্যে এসেও তুমি যে পালান করলে বা কিছু, হ্যাঁ ও পালান আবার ঘরোয়া, হ্যাঁ পালান। তারপরে পালানো আমার খুব ভালো লেগেছে করতে। আবার প্রতিমের ছবিগুলো, আর বিজয়ের পরে তো আমার মানে জানি না, আমার বাড়ির লোক বলে যে এখন অবধি শিবপুর আর বিজয়ের পরেটা সবচেয়ে বলে যে, আমার তো এখনো মনে হয় না, আমার কয়েকটা জায়গা দেখলে মনে হয় এই জায়গাগুলো আমি ভালো করতে পারিনি। কিন্তু এত বিজয়ের পরেও আমার ভীষণ একটা মানে অদ্ভুত মনের কাছের ছবি। সেইখানে তোমার যে চরিত্রগুলো তোমাকে দেয়া হচ্ছে, তুমি যে পাচ্ছ, এবার তোমার কি এখন আস্তে আস্তে চরিত্রের যে প্রিপারেশনটা যে করা, সেইটাও কি ভেতর থেকে বদলে গেছে? এখন কি অন্যভাবে প্রিপেয়ার করো না আজ থেকে 20 বছর আগে যেভাবে প্রিপেয়ার করতে? একদম আগে আমি কয়েকটা ছবি, যেমন নয়নতারা, রাজা মিত্রর নয়নতারা যখন করেছি,
আমার নয়নতারাটা মনে হয় এই বয়সে যদি পেতাম, এই বয়সের উপযোগী রোল। তখন বোধহয় কত 25-26 না কত বছর বয়স, মানে 30 হয়নি বোধহয়, নাকি 30 হয়েছে, হার্ডলি ওই রকম 30, হ্যাঁ, 30-এর কোটাই হয়তো হবে। তখন আমি এই বয়সের রোল করেছি। তো মানে এখন যেমন মানে তখন আমাকে একটু মেকআপ করে বয়স্ক করতে হয়েছে, আর এখন যেমন মেকআপ ছাড়া আমি ঠিক এই এই রোলগুলোতে ফিট করছো। তো আমার মনে হয় ওই রোলগুলো যদি এখন আসতো তাহলে আমি বোধহয় আরো জেল করতে পারতাম রোলটার সঙ্গে, ক্যারেক্টার মধ্যে অনেক, হ্যাঁ একদম আমি ওর মধ্যে ঢুকে যেতে পারতাম, যেটা তখন আমার ছবিটা দেখলে মনে হয় কয়েকটা জায়গা ঠিক পারিনি করতে, যেটা করা উচিত ছিল সেটা পারিনি, মানে সেই বোধটা বোধহয় অতটা হয়নি কি আমি জানি না। কিন্তু অদ্ভুত, মানে আমাকে কোনোদিন মানে অদ্ভুত রোল, আর এখন তো মানে ভীষণ এক্সপেরিমেন্টাল, মানে এগুলো আমার কাছে ছবির ফরম্যাটটাও অনেক বদলে গেছে। আর অন স্ক্রিন ঋতুদির সঙ্গে ওই মানে একটুখানি আলাদা রকমের কিছু সুবিধা পাওয়া যায়, মানে ঋতুদি যেহেতু ওর আমি তো বলেছি ওর গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে ওর নাম যাবে, মানে যাওয়া উচিত, সিরিয়াসলি বলছি, এতটুকু আমি বাড়িয়ে বলছি না। ওই মেয়েটি মানে আমার থেকে তো কত ছোট, ও যে কি করে এইরকম, ও একটা সেকেন্ড ও মাথাটাকে মানে বোধহয় ও যতটুকু ঘুমোয়, এবং ঘুমটাও মানে কি এরম বসলো এরম ঘুমিয়ে পড়লো, আবার উঠে একদম ফ্রেশ, যেটা আমি একদম পারি না। আমি ঘুমের সময় পেলে তখন মনে হয় না আমি একটু ফোনটা দেখি, ও একদম ওইটুকু একটা পাওয়ার ন্যাপ নিয়ে নেয়, ও একেবারে মানে ওর এনার্জি লেভেল মানে এই ভাবা যায় না। এবং একটা মেয়ে যাকে আবার সেই মানে কথাই এসে যায়, লোকের তো আজকাল সোশ্যাল মিডিয়াতে যার মানে কারোর বিষয়ে মানে খারাপ, আমি শুনেছি নাকি পয়সা দিয়ে এগুলো করানো যায়, যে খারাপ বলো কাউকে, কারোর ওপর রাগ আছে বা কিছু, তুমি পয়সা দিয়ে তাদেরকে মানে ট্রোল করতে বলা হয় নাকি, এবং তার থেকে তাদের একটা ইনকাম হয়। এইসব জিনিস তো কোনোদিন জানতামও না, জানিও নি, কোনোদিন ভাবতেও পারি না। পয়সা দিয়ে কারোর ক্ষতি, মানে সে তো সুপারি কিলার যারা হয় সেরকম হয়, কিন্তু আজকাল নাকি সেটা। তো হ্যাঁ, এক সেকেন্ড, ঋতুর কেউ তো ট্রোল করতে কেউ ছাড়ে না, কিন্তু আমি বলবো ওর যদি ভালো দিকগুলো দেখা যায়, সেটা যে কতটা আছে সেটা ভাবা যায় না। ও যে কত মানুষের জন্য কত কি করে, একদমই ঠিক, এটা ভাবা যায় না। আমার শুধু মনে হয় তারা অন্য দিকটাও দেখুক, শুধু ওই দিকে চোখটা না দিয়ে মানুষের ভালো দিকগুলো কেন বাইরে আনতে পারে না সবাই, মানুষের ভালো দিকগুলো দেখুক না। আর বুঝতেই পাচ্ছেন যে মামুদির ডাক পড়েছে, আর সেটের মধ্যে এলে এই ডাকগুলোকে উপেক্ষা করা যায় না, তাই মামুদিকে আর একদমই আটকাবো না, মামুদিকে ছেড়ে দিই। আর আপনারা তো অবশ্যই হলে গিয়ে রেখা দেখবেন, তার আগে আরো রেখা সম্পর্কে আরো অনেক কিছুই জানাবো। দিদি এখান থেকে নামছে, ওখান থেকে নামছে। আমি না ও আচ্ছা, চলো ডগ লাগবে না, ওকে ডগ লাগবে না, না যাবো না, আচ্ছা। অবশেষে প্রচন্ড শুটিং এর ঝামেলার মধ্যে পরিচালককে
বলা যায় জোর করে টেনে এনেছে। তিনি কিছুতেই আসতে চাইছিলেন না, না আসতে পারারই কথা, সবটা তাকে সামলাতে হয়। ক্যাপ্টেন অফ দ্য শিপ আমাদের সঙ্গে অনুপদা। অনুপদা, এই যে আজকে প্রায় অনেকক্ষণ তোমার সেটে কাটালাম, খুব ভালো লাগলো যে একটা পরিবারের মতো করে তুমি শ্যুট করছো, এবং সব থেকে যেটা ভালো লাগলো সবটা তোমার কন্ট্রোলে আছে। এখন তো আমরা দেখি যে অনেক ক্ষেত্রেই অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরদের উপর ভরসা করে মানুষ ছেড়ে দেন। তোমার অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর তো খুবই ভালো, তা সত্ত্বেও নিজের কন্ট্রোলে পুরোটা পরিবারের মতো রাখা। তুমি কি এভাবেই কাজ করো? কারণ আমি তোমার আগের দুটো ছবির সেটে কখনো যাইনি। প্রথমত মানে ডিরেক্টর যদি না তার গল্প স্ক্রিন প্লে নিয়ে যদি মানে একদম স্বচ্ছ না হয় না, তাহলে ভালো ছবি হয় না। এগুলো আমাদের যারা আগের ছিল ডিরেক্টররা, তাদেরকে দেখেই তো আমি শিখেছি। তো তাদের মানে আর্টিকেল, তাদের ক্লিপিংস, তাদের লেখা, এগুলো পড়ে বুঝেছি যে আগে নিজেকে তৈরি হতে হয় এবং পুঙ্খানুপুঙ্খ স্ক্রিপ্টে কোথায় কি হবে না হবে সবকিছু নিজেকে জানতে হবে। এবং যারা সহকারীরা আছে তারা প্রফেশনাল নিশ্চয়ই, কিন্তু তারা যতটা স্ক্রিপ্টে লিখেছে সেটুকুই মানে ফলো করবে। কিছু জিনিস কি হয় ডিরেক্টরের মাথায় থাকে, সেগুলোকে ভালো করে পুট করতে হয় যাতে ভালো ছবি বানানো যায়। তো সেইগুলোকে কনভে না করলে ভালো ছবি হয় না বা ভালো কিছু করা যায় না। এই আর কি। আর একটা জিনিস যেটা দেখলাম, যে যেটা আমরা খুব শুনি, যে নামী অভিনেতা অভিনেত্রী যারা, তাদের সঙ্গে কাজ করতে অনেক পরিচালক খুব বিড়ম্বনায় পড়েন, যে তারা তাদের ওটা ট্যান্ট্রাম থাকে। তোমার সঙ্গে তো মমতা শঙ্কর এবং ঋতুপর্ণা সেনগুপ্ত দুজনে বেশ বেশ জমিয়ে দিয়েছেন। মানে তোমার এটা কোনো অসুবিধা নেই? আমি ভীষণ মানে সাধারণভাবেই মিশি এবং কাউকে মনে করি না সুপারস্টার মুক্ত মুখে না, এবং তারাও মনে করে যে আমি ক্যারেক্টারের মধ্যে ঢুকে যাই। তাদেরকে বলতে হয় না, আমরা ওয়ার্কশপও করেছি, যার ফলে বুঝে গেছে যে এই গল্পটা অন্য ধরনের, আমাদের ডেডিকেশনটা সেভাবে দিতে হবে। তো সেই ফিলটা আমাকে করায়নি, কেউ করায় না। আরেকটা জিনিস যেটা আমি কথা বলে বুঝলাম, বা কিছুক্ষণ শুটিং দেখে যেটা বুঝলাম, যে এটা খুব ইমোশনাল একটা জায়গা আছে, সম্পর্কের কথা বলে, যে আমাদের যে ভ্যালিউসগুলো হয়তো সেই ভ্যালিউসের কথা বলে। এখন যেমন সব ছবি খুব নিউক্লিয়ার হতে হতে একা একা জায়গায় চলে আসছে, সেইখানে তুমি এরকম একটা ছবি যে ভাবলে, এটা কি কোনোভাবে সেই আগেকার যে ভালো ছবির যে দর্শককে ধরার জায়গাটা একটা মাথায় রেখেছো? দেখো, আমি প্রথমে গল্পটাকে তৈরি করেছিলাম একদম কিছু রিয়েল ইনসিডেন্টকে মাথায় নিয়ে। শুধু আমি নয়, গার্গীও ছিল, এবং গার্গী এবং আমি মানে গার্গী মানে যে লিখেছে আর কি, যে স্টোরিটা ও লিখেছে, তো ও প্রথমে জানায়, তারপরে আমিও সেই ক্যারেক্টারগুলোকে দেখেছি এখনো এবং সেই ঘটনাগুলোকে জেনেছি, এবং সেইগুলোকে একত্রিত করে ও যখন একটা গল্প সাজিয়েছে, তো সেটাকে যখন আমরা আবার স্ক্রিন প্লে করছিলাম, তো তখন আমাদের কাছে মনে হয়েছিল যে গল্পটা এত মানে রিয়েলিস্টিক যে মানুষ হয়তো পছন্দ করবে। আমরা হিউমার রয়েছে, মানুষ যে কোনো সাধারণ এতে আমরা কথাবার্তা বলি, সবাই বলছে, কিন্তু নর্থ ক্যালকাটায় যে চরিত্রগুলো আমি নিয়ে এসেছি, সেই চরিত্রগুলো একটু অন্যভাবে মানে কথা বলে, তাদের মধ্যে হিউমার থাকে। এবং মাসিমার চরিত্র আমাদের এখানে আছে, নর্থ একজন 70 বছর বয়সী একজন মহিলা, তো তার যে কথাবার্তা, তার চলন, এই ক্যারেক্টারটা আমি দেখেছি বা গার্গীও দেখেছি। তো সেইটাকে মানে পর্দায় নিয়ে আসা খুব সহজ হয়ে গেছে। প্লাস আমার কাছে বিশ্বাস যে এরকম আমাদের নর্থ ক্যালকাটায় না অনেক বাড়িতে বৃদ্ধা একা থাকে, এবং এই বৃদ্ধাদের মানে সহায় বলতে কাজের লোক, এবং তাদের সিকিউরিটি বলতে মানে কেউ নেই। সেরকম কিছু একটা সমস্যা হলে তারা অসহায় হয়ে যায়, এবং সেই কারণে কারণ হয়ে যায়, কারণ কি তাদের ছেলে মেয়েরা পড়ার কারণে, কি অন্য কোনো মানে বিবাহিত হয়েছে, বিয়ে করে চলে গেছে, কি পড়াশোনার জন্য চলে গেছে, তো যার ফলে তারা একা হয়ে যায়। এবং তাদের সমস্যাগুলোকে নিয়ে মানে তৈরি করে একটা ছবি করা যায়, এই ভাবনাটা যখন এসছে আমার কাছে মনে হয়েছে গল্পটা বলা দরকার, এবং দর্শক
তো দর্শক সেভাবেই হুম। মানে নেবে কি নেবে না আমার হাতে নেই। আমি ছবি বানাতে পারবো, পারি এবং সেটা বানাবো, এবার দর্শক সেই গল্পটা নেবে কি নেবে না যেটা তার হাতে। তার হাতে। অবশ্যই আমি তোমাকে আর আটকাবো না, কারণ এটা সেট আর হ্যাঁ। সেখান থেকে তোমার ডাক পড়েছে, এরপরে পরিচালককে আটকানো যায় না। তাই আপনারা দেখতে থাকুন, আমি অনুপদাকে ছেড়েই দিলাম, কারণ অনুপদাকে যেতে হবে সেট। রাখছি। হ্যাঁ দেবো, ঠিক আছে অনিল স্যার, ঠিক আছে পয়সা মুখটা একটু দেখিয়ে বুঝতে দেখলেন, আপনাদেরকে দেখালাম, আপনাদেরকে শোনালাম, আপনাদেরকে একটু ঘুরিয়েও দেখালাম কেমন চলছে রেখার শুটিং। রেখার সঙ্গে আলাপ করিয়ে দিয়েছি, বুলির সাথে আলাপ করিয়ে দিয়েছি, আলাপ করালাম পরিচালকের সাথেও। তারা সবাই কি বললেন আপনারা শুনলেন। আর ছবি তো কিছুদিনের মধ্যে সম্পূর্ণ হয়ে আপনারা দেখতে পাবেন পর্দায়। আরও এরকম অনেক সেটের খবর পাওয়ার জন্য, অনেক কিছুর জন্য চোখ রাখুন পোস্ট এডিটে। আজ এখানেই থাকলো, নমস্কার।